বন্ধুরা, কল্পনা করুন এমন একটা বর্ডার যেখানে কোনো কাঁটাতারের বেড়া নেই, নেই কোনো হাইটেক সেন্সর, অথচ সেই এলাকা দিয়ে ঢোকার কথা ভাবলে একজন অনুপ্রবেশকারীর শিরদাঁড়া দিয়ে ভয়ের হিমস্রোত বয়ে যাবে। কেন? কারণ সেখানে পাহারা দিচ্ছে বিষধর সাপ আর ক্ষুধার্ত কুমির। শুনতে কোনো থ্রিলার সিনেমার গল্প মনে হচ্ছে, একদমই না। এটি ভারত সরকারের একটি অত্যন্ত ইনোভেটিভ অ্যান্ড বোল্ড মুভ। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এখন এমন এক প্রাকৃতিক দেওয়াল তৈরির পরিকল্পনা করছে যা গোটা বিশ্বের জিওপলিটিক্সে আলোচনার ঝড় তুলছে। কেন হঠাৎ এই সিদ্ধান্ত? আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাথে সীমান্ত সুরক্ষায় কেন বিএসএফকে এই অদ্ভুত নির্দেশ দেওয়া হলো? আজ আমরা এই স্ট্র্যাটেজিক ডিফেন্স মেকানিজমের গভীরে যাব। সঙ্গে থাকুন, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আপনারা এখন স্ক্রিনে যে হেডলাইনটি দেখছেন, এটি দ্য ফেডারেলের একটি অত্যন্ত এক্সক্লুসিভ এবং গুরুত্বপূর্ণ রিপোর্ট। এই নিউজের মূল বক্তব্য হলো ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ হোম মিনিস্টার অমিত শাহ সীমান্ত সুরক্ষায় এক যুগান্তকারী ও প্রথাগত রীতির বাইরে গিয়ে ভাবার নির্দেশ দিয়েছেন। তিনি বিএসএফকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ভারত বাংলাদেশ সীমান্তের সংবেদনশীল এলাকাগুলোতে এখন সরীসৃপ বা রেপটাইল অর্থাৎ বিষধর সাপ এবং কুমির মোতায়েনের সম্ভাবনা বা ফিজিবিলিটি খতিয়ে দেখতে হবে। বিশেষ করে সেই সব দুর্গম পয়েন্টে যেখানে ভৌগোলিক প্রতিকূলতার কারণে কোনোভাবেই কাঁটাতারের বেড়া বা ফেন্সিং করা সম্ভব নয়। বন্ধুরা, এবার একটু ভারতের ভূ রাজনৈতিক মানচিত্রের দিকে নজর দেওয়া যাক। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি রয়েছে তা বিশ্বের অন্যতম দীর্ঘতম এবং জটিলতম সীমান্ত। প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ এই বর্ডারের পুরোটাই কিন্তু সমতল ভূমি নয়। এর একটি বিশাল অংশ জুড়ে রয়েছে নদী, খাড়ি এবং কর্দমাক্ত জলাভূমি, যাকে ভৌগোলিক পরিভাষায় আমরা রিভারাইন গ্যাপ বলি থাকি। বিশেষ করে প্রায় 175 কিলোমিটারের এমন একটি অংশ আছে যেখানে মাটির গঠন অত্যন্ত অস্থির। এখানে একে বলা হয় আনফেন্সিবল এরিয়া। কেন? কারণ এখানে নিয়মিত ল্যান্ড শিফটিং হয়, অর্থাৎ নদীর স্রোতে মাটির গতিপথ পরিবর্তন হয়। আপনি আজ যেখানে সিমেন্টের পিলার বসাবেন, কাল হয়তো দেখবেন সেই মাটিই নেই। ফলে সেখানে লোহার বেড়া বা স্থায়ী কোনো পরিকাঠামো তৈরি করা কার্যত অসম্ভব। আর এই পোরাস বর্ডার বা ছিদ্রযুক্ত সীমান্তই হলো ভারতীয় নিরাপত্তা ব্যবস্থার সবচেয়ে বড় মাথা ব্যথা। এই গ্যাপগুলো ব্যবহার করে দশকের পর দশক ধরে চলছে ইললিগাল মাইগ্রেশন, হিউম্যান ট্রাফিকিং এবং ট্রানজ্যাকশনাল স্মাগলিংয়ের মতো মারাত্মক অপরাধ। এমনকি ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে বড় হুমকি হয়ে দাঁড়ানো জঙ্গিরাও এই নদীপথ ব্যবহার করে ভারতে ঢোকার চেষ্টা করে। বিএসএফের জওয়ানরা দিনরাত পেট্রোলিং করলেও এই জোক ভরা জলাভূমি এবং ঘন জঙ্গলে সবসময় নজরদারি রাখা মানুষের পক্ষে প্রায় অসাধ্য। ঠিক এই জায়গাতেই অমিত শাহের এই আউট অফ দ্য বক্স আইডিয়া বা অভিনব পরিকল্পনাটি কাজ করবে বলে মনে করা হচ্ছে। যেখানে মানুষ পৌঁছাতে পারে না, সেখানে প্রকৃতি তার নিজের নিয়মে সুরক্ষা দেবে। আপনারা এখন স্ক্রিনে যে দ্বিতীয় রিপোর্টটি দেখছেন, এটি ফার্স্ট ডিসপ্যাচের। এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে বিএসএফের একটি হাই লেভেল ইন্টারনাল মিটিংয়ের নির্যাস তুলে ধরা হয়েছে। গত 9 ফেব্রুয়ারি বিএসএফ ডিরেক্টর জেনারেলের সভাপতিত্বে হওয়া একটি বৈঠকে এই আনকনভেনশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কিন্তু প্রশ্ন হলো, কেন আমাদের সিকিউরিটি অ্যাপারেটাস হঠাৎ এমন এক অপ্রচলিত বা আনকনভেনশনাল ওয়ারফেয়ারের কথা ভাবছে? কেন ড্রোন বা হাইটেক ক্যামেরার বদলে আমরা প্রকৃতির দিকে তাকাচ্ছি? বন্ধুরা, এর পেছনে রয়েছে এক কঠোর বাস্তবতা। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের প্রায় 2.5 লাখ জওয়ান মোতায়েন থাকলেও ভারতের বিশাল সীমান্ত পাহারায় সবসময় একটা ম্যান পাওয়ার ক্রাঞ্চ বা কর্মী বাহিনীর সংকট কাজ করে। আপনারা হয়তো জানেন না, বিএসএফের একটি বড় অংশের জওয়ানরা বয়সের কারণে বা দীর্ঘকাল কঠিন পরিবেশে ডিউটি করার ফলে সৃষ্ট বিভিন্ন শারীরিক সমস্যার জন্য লো মেডিকেল ক্যাটাগরিতে থাকেন। ফলে তাদের ফ্রন্টলাইন ডিউটি বা এই ধরনের দুর্গম জলাভূমিতে টহলদারির কাজে লাগানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। এছাড়া ভারত পাকিস্তান এবং ভারত বাংলাদেশ এই দুই ফ্রন্টে এক নাগারে নজরদারি চালানো জওয়ানদের জন্য মানসিকভাবে অত্যন্ত ক্লান্তিকর।
বিশেষ করে এই 175 কিলোমিটারের যে রিভারাইন গ্যাপসের কথা আমরা বলছি, সেখানে বিএসএফের পক্ষে 24 ঘন্টা নৌকা নিয়ে টহল দেওয়া বা স্ট্যাটিক পজিশনে দাঁড়িয়ে থাকা অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ। ঠিক এই পয়েন্টেই ভারতের স্ট্র্যাটেজিক থিঙ্কাররা এক মাস্টার প্ল্যান সাজিয়েছেন। তারা চাইছেন এমন এক ন্যাচারাল ডিটারেন্ট বা প্রাকৃতিক বাধা তৈরি করতে, যা কোনো ক্লান্তি ছাড়াই, কোনো বেতন ছাড়াই এবং কোনো বিরতি ছাড়াই 24 ঘন্টা সীমান্ত পাহারা দেবে। এখন প্রশ্ন উঠতে পারে, শুধু সাপ আর কুমিরই কেন? কারণ এই সরীসৃপগুলো প্রাকৃতিকভাবেই এই জলজ এবং কর্দমাক্ত পরিবেশে বা মার্শি ইকোসিস্টেমে থাকতে অভ্যস্ত। অনুপ্রবেশকারীরা যখন জানবে যে সীমান্তের ওপারে শুধু বিএসএফের জওয়ান নয়, বরং ঘোলা জলের নিচে ওত পেতে আছে ক্ষুধার্ত কুমির আর ঝোপঝাড়ের আড়ালে রয়েছে বিষধর সাপ, তখন তাদের মধ্যে যে সাইকোলজিক্যাল ফেয়ার বা মনস্তাত্ত্বিক আতঙ্ক তৈরি হবে, তা কোনো স্বয়ংক্রিয় রাইফেলের গুলির চেয়েও বেশি কার্যকর হবে। একে সামরিক ভাষায় বলা হয় সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, অর্থাৎ লড়াই শুরু হওয়ার আগেই শত্রুর মনোবল ভেঙে দেওয়া। যখন কোনো অপরাধী জানবে যে তার প্রতিটি পদক্ষেপে মৃত্যুর হাতছানি, তখন সেই পোর্স বর্ডার বা ছিদ্রযুক্ত সীমান্ত দিয়ে ঢোকার সাহস সে 10 বার হারাবে। ভারত আজ যা ভাবছে, আমাদের পূর্বপুরুষরা তা কয়েক হাজার বছর আগেই করে দেখিয়েছে। ভারতের প্রাচীন ইতিহাসে যদি আমরা তাকাই, তবে দেখব আমাদের দুর্গ বা ফোর্টগুলোর চারপাশে গভীর পরিখা বা মোট কাটা হতো, আর সেই জলে ছেড়ে দেওয়া হতো শত শত কুমির। আমাদের দেশের শ্রেষ্ঠ কূটনীতিবিদ চাণক্য তার অর্থশাস্ত্রে স্পষ্ট উল্লেখ করেছেন যে একটি দুর্গের নিরাপত্তা বা ফোর্ট সিকিউরিটি সুনিশ্চিত করতে হলে প্রাকৃতিক বাধার ব্যবহার অপরিহার্য। দৌলতাবাদ দুর্গ বা ভেলোর ফোর্টের কথা ভাবুন, সেখানে এই সিস্টেম অত্যন্ত কার্যকর ছিল। অর্থাৎ অমিত শাহের এই আইডিয়াটি আসলে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান উইজডম এবং মডার্ন বর্ডার ম্যানেজমেন্টের এক অদ্ভুত মিশেল। এটি প্রমাণ করে যে ভারত তার ঐতিহ্যগত রণকৌশলকে আধুনিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে পুনরায় ফিরিয়ে আনছে। আপনারা এখন স্ক্রিনে যে হিন্দি নিউজ পোর্টাল নবভারত টাইমসের রিপোর্টটি দেখছেন, সেখানেও কিন্তু একই আশঙ্কার কথা বলা হয়েছে। অর্থাৎ সাপ এবং কুমির এখন পাহারা দেবে ভারত বাংলাদেশ সীমান্ত। কিন্তু বন্ধুরা, আমাদের মনে একটা বড় প্রশ্ন জাগতেই পারে, এই পরিকল্পনা কি একদমই নতুন, নাকি বিশ্বের অন্য কোথাও এই ধরনের আনকনভেনশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা অপ্রচলিত নিরাপত্তা ব্যবস্থা আগে দেখা গেছে? আপনারা জানলে অবাক হবেন যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকাও কিন্তু এই একই ধরনের প্রাকৃতিক বাধার উপর ভরসা করেছে। আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের জলাভূমি অঞ্চলে একটি অত্যন্ত কুখ্যাত এবং উচ্চ নিরাপত্তা সম্পন্ন ডিটেনশন সেন্টার বা জেলখানা রয়েছে, যাকে চলতি ভাষায় বলা হয় অ্যালিগেটর অ্যালকাটার্স। 2018 সালের প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ধারণাটি ব্যাপক জনপ্রিয় করেছিলেন। ফ্লোরিডার সেই জেলখানার চারিপাশে রয়েছে মাইলের পর মাইল বিস্তৃত গভীর জলাভূমি। সেই জলাভূমিতে বিপুল সংখ্যায় মোতায়েন করা হয়েছে ক্ষুধার্ত অ্যালিগেটর বা আমেরিকান কুমির। উদ্দেশ্য খুব পরিষ্কার, কোনো বন্দী যদি জেলখানা থেকে পালাতে চায়, তবে তাকে ল্যান্ডমাইন বা বুলেটের চেয়েও ভয়ঙ্কর এই ক্ষুধার্ত সরীসৃপগুলোর মুখোমুখি হতে হবে। মার্কিন প্রশাসন এটি মূলত ব্যবহার করে যাতে কেউ পালানোর সাহস না পায়। ভারত এখন ঠিক এই একই অপারেশনাল পার্সপেক্টিভ বা অপারেশনাল দৃষ্টিভঙ্গি থেকেই বিষয়টি বিবেচনা করছে। শুধু ফ্লোরিডায় নয়, আমেরিকার টেক্সাস সীমান্ত বা মেক্সিকো বর্ডারেও কিন্তু মাঝে মধ্যে এই ধরনের প্রাকৃতিক বাধা বা ন্যাচারাল ব্যারিয়ারের কথা বারংবার আলোচনায় উঠে আসে। তবে বন্ধুরা, আমেরিকার তুলনায় ভারতের চ্যালেঞ্জটা কিন্তু কয়েক গুণ বেশি বড় এবং জটিল। কেন? কারণ আমেরিকার ক্ষেত্রে এটি মূলত বন্দীদের পালিয়ে যাওয়া বা মাদক পাচার রোখার জন্য ব্যবহৃত হয়, কিন্তু ভারতের ক্ষেত্রে এই সীমান্ত শুধুমাত্র চোর বা পাচারকারীদের জন্য নয়, এটি আমাদের ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত সংবেদনশীল। আমাদের লড়তে হয় অর্গানাইজড ইনফিলট্রেশন বা সুপরিকল্পিত অনুপ্রবেশের বিরুদ্ধে। যেখানে ড্রোন বা ক্যামেরা ফেল করতে পারে, সেখানে এমন কিছু করা প্রয়োজন যা একাধারে হবে কস্ট এফেক্টিভ এবং যার এফেক্টিভনেস বা কার্যকারিতা হবে অত্যন্ত দীর্ঘস্থায়ী। ভারত সরকার এখন সেই পথেই হাঁটছে, অর্থাৎ এমন এক প্রতিরক্ষা কবচ তৈরি করা যা মানুষের হাতের
ছোঁয়া ছাড়াই প্রকৃতির নিজস্ব শক্তিতে আমাদের দেশকে সুরক্ষিত রাখবে। বন্ধুরা, এতক্ষণ আমরা এই পরিকল্পনার রোমাঞ্চকর দিকগুলো নিয়ে আলোচনা করলাম, কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও আমাদের দেখা দরকার। এই ধরনের একটি আনকনভেনশনাল স্ট্র্যাটেজি বা অপ্রচলিত কৌশল শোনা যতটা সহজ, এর বাস্তবায়ন বা ইমপ্লিমেন্টেশন করা ততটাই কঠিন এবং ঝুঁকিপূর্ণ। এই প্রজেক্টটি নিয়ে বর্তমানে ভারতের বিশেষজ্ঞ মহলে বেশ কিছু গুরুতর প্রশ্ন বা কনসার্ন উঠছে। প্রথমত, ইকোলজিক্যাল ব্যালেন্স বা বাস্তুতন্ত্রের ভারসাম্য। আমরা যদি কৃত্রিমভাবে একটি অঞ্চলের বিষধর সাপ বা ক্ষুধার্ত কুমির এনে অন্য কোনো নতুন অঞ্চলে ছেড়ে দিই, তবে সেখানকার স্থানীয় বায়োডাইভার্সিফাই বা জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্রে কোনো নতুন প্রেডিটর বা শিকারী প্রাণী যোগ করলে সেখানকার প্রাকৃতিক ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। দ্বিতীয়ত, ম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট বা মানুষ বন্যপ্রাণী সংঘাত। এটি সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয়। ভারত বাংলাদেশ সীমান্তের ওপারেই ভারতের অনেক জনবহুল গ্রাম এবং কৃষি জমি রয়েছে। সীমান্তে মোতায়েন করা এই সরীসৃপগুলো কি শুধু বর্ডারেই সীমাবদ্ধ থাকবে? যদি প্রবল বর্ষায় বা বন্যার সময় এই সাপ এবং কুমিরগুলো ভুলবশত লোকালয়ে বা মানুষের বসত বাড়িতে ঢুকে পড়ে, তবে সাধারণ নিরীহ গ্রামবাসীদের নিরাপত্তা কে দেবে? এই ধরনের অ্যাক্সিডেন্টাল হার্ম রোখার জন্য সরকারের কাছে কোনো ফেইল সেফ মেকানিজম আছে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। তৃতীয়ত, লিগ্যাল ইস্যু এবং বন্যপ্রাণী সুরক্ষা আইন। ভারতে অত্যন্ত কঠোর ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট বা বন্যপ্রাণী সুরক্ষা আইন রয়েছে। এই আইন অনুযায়ী বন্যপ্রাণীদের এভাবে প্রতিরক্ষার কাজে ব্যবহার করা বা তাদের স্বাভাবিক জীবনযাত্রায় হস্তক্ষেপ করা আইনত বেশ জটিল। সরকার কিভাবে এই আইনি গেরো বা লিগ্যাল হার্ডেলস কাটিয়ে উঠবে তা দেখার বিষয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে এই সবকটি স্পর্শকাতর দিক অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। বিএসএফকে দিয়ে একটি বিস্তারিত ফেসিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাই করানো হচ্ছে। অর্থাৎ ভারত সরকার এখন শুধুমাত্র প্রথাগত অস্ত্রের উপর নির্ভর না করে ইনোভেটিভ বর্ডার্স বা উদ্ভাবনী সীমান্ত ব্যবস্থার দিকে ঝুঁকছে। যদি এই সরীসৃপ প্রকল্প সফল হয়, তবে ভারতের বর্ডার ম্যানেজমেন্ট বা সীমান্ত ব্যবস্থাপনা এক নতুন এবং অবিশ্বাস্য যুগে প্রবেশ করবে। এটি প্রমাণিত হবে যে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা শুধুমাত্র লোহা আর বারুদের উপর দাঁড়িয়ে নেই, বরং আমরা প্রকৃতির শক্তিকেও দেশের সুরক্ষার কাজে লাগাতে জানি। ভারত বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষাপটে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত সবসময়ই বলে এসেছে যে তারা একটি সুরক্ষিত সীমান্ত চাই। অনুপ্রবেশ বা ক্যাটেল স্মাগলিং নিয়ে দুই দেশের মধ্যে অনেক সময় উত্তেজনা তৈরি হয়। এই নতুন সিস্টেম কার্যকর হলে সীমান্ত রক্তপাত কমতে পারে, কারণ মানুষ সরাসরি বিএসএফের গুলির বদলে প্রকৃতির বাধার সম্মুখীন হবে। আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো? আপনারা কি মনে করেন এই রেপটাইল ডিপ্লয়মেন্ট স্ট্র্যাটেজি ভারতের সীমান্তকে আগের চেয়ে বেশি সুরক্ষা প্রদান করবে, নাকি এতে ভারতের সাধারণ মানুষের বিপদ বাড়বে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন যারা এই ধরনের জিওপলিটিক্যাল এবং ডিফেন্স নিউজ শুনতে পছন্দ করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী এপিসোডে আমরা আরও একটি অদ্ভুত কিন্তু বাস্তব সত্য নিয়ে হাজির হব। আমি সুশোভন, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।